বাংলাদেশের যত জাউরা বিজম্মা তারপরে এই মানে পতিতালয়ে জন্ম নেওয়া, এরপরে হইল গিয়া চোর বদমাইশ স্যাচোর যত এই খারাপ লোকজন আছে পকেটমার মিলা সংগঠিত হয়ে শেখ মুজিব একটা দল করেছিল, এটার নামে আওয়ামী লীগ। দেশের রাজনৈতিক মঞ্চে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ঘোষণা ঘিরে। একদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, অন্যদিকে তার বিরুদ্ধে আদালতের মৃত্যুদণ্ডের রায়। সব মিলিয়ে এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে তিনি নির্বাসন থেকেই দেশে ফেরার ও রাজনৈতিকভাবে পুনরায় সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছেন। এই আগামী কয়েকদিনের মধ্যে বিএনপির ভিতর থেকেও ভাই তুমুলভাবে এই দাবিটা আসবে। আশাবুদ্দিন নিজাম সাহেব যেভাবে কথা বলছে, এরকম আরো অনেকেই মুখ খুলবে, অলরেডি খোলা শুরু করছে বিএনপির মধ্যে থেকেই। তারাও ভাই এই জুলাই সাথে আছে, তারাও জুলাইকে বুকে ধারণ করে। জুলাইকে বুকে ধারণ না করে তো কোনো উপায় নাই। নতুন একটা বাংলাদেশের জন্য জুলাইকে মানতেই হবে। কারণ জানেন, এই 18 মাস বৈশা বিশাল বড় একটা সংস্কার করা হয়েছে। তো এই যে আওয়ামী লীগের শীর্ষ যেগুলো এমপি মন্ত্রী নেতাকর্মী যারা ছিল ভারতেও পালিয়ে আছে, তারাও শেখ হাসিনার সাথে দেখা করে নাই, দুই একটা সেলফি তুলতেছে না। কেন তুলতেছে না বোঝেন নাই? কারণ শেখ হাসিনা বেঁচে যদি থাকতো তাহলে আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনার অবদানকে মানে মূল্যায়ন করে শেখ হাসিনার সাথে দেখা করতো, সেলফি তুলতো, ছবি তুলতো, ভিডিও করতো, তারপরে সোশ্যাল মিডিয়া সেটা ছড়াই দিত, দিয়ে বলতো এই যে আমরা এখন নেত্রীর সাথে আছি, আমরা এখন নেত্রীর কথা শুনতেছি, নেত্রীর কথায় আবার ঐক্যবদ্ধ হয়ে আবারও বাংলাদেশে চলে যাব, এই কথাগুলো বলতো। দিছে ভাই, অবশেষে সাংবাদিক ইলিয়াস হুসাইন জায়গা মতো ভরে দিছে। দর্শক, আপনারা ভাবছেন কাকে আবার হঠাৎ করে সাংবাদিক ইলিয়াস জায়গা মতো ভরে দিল? দর্শক দেখেন, সাংবাদিক ইলিয়াস স্বাভাবিক কিন্তু কিছু কথা বলে না, একদম অস্বাভাবিকভাবেই কিন্তু ভরে দেয়। গত কিছুদিন ধরে আওয়ামী লীগ কিছু প্রোপাগান্ডা চালাচ্ছে। যেমন 23 তারিখে আওয়ামী লীগের মিছিল বা সমাবেশ বা তাদের যে আওয়ামী লীগের যে জন্মবার্ষিকী, এটাকে উদ্দেশ্য করে তারা রাস্তায় বের হয়েছিল। তারা এখন বলছে যে তাদের নাকি কিছু কর্মীকে 7 জন নাকি নিখোঁজ হয়েছে, তাদের 3 জনকে নাকি পানির মধ্যে ভাসা অবস্থায় পাওয়া গিয়েছে, লাশ পাওয়া গিয়েছে। যদিও এই কথার কোনো ভিত্তি নেই, এখন পর্যন্ত সংবাদ মাধ্যমে সেভাবে কোনো কিছু আসেনি, কিন্তু আওয়ামী লীগ এই বিষয়টি গুজব ছড়াচ্ছে জনাব তারেক রহমান সরকারকে বিপদে ফেলার জন্য। এছাড়াও আরও ঘোষণা এসেছে যে শেখ হাসিনা নাকি বাংলাদেশে ফেরত আসছে অতি শীঘ্রই এবং সে মৃত্যুর ভয় না পেয়ে দেশে ফিরবে। এমন ঘটনাকে কেন্দ্র করে আবার নতুন করে উজ্জীবিত হচ্ছে আওয়ামী লীগের 3 নম্বর ছাগলের বাচ্চার মতো সব নেতাকর্মীরা। যদিও শেখ হাসিনা মনের ভুলেও এই কাজ করবে না, দেশে ফেরার সাহস করবে না, কেননা সে খুব ভালো করে জানে তিনি হলো হত্যা মামলার আসামি এবং তার ফাঁসির নির্দেশ হয়েছে, মৃত্যুদণ্ড নির্দেশ হয়েছে। এখন যদি সে দেশে আসে তাহলে বুঝতেই পারছেন সরাসরি তারে ফাঁসির দড়ির সাথে লটকিয়ে দেওয়া হবে। তো এত কিছু জানার পরেও, এত কিছু জানা সত্ত্বেও কি শেখ হাসিনা দেশে ফিরবে না? ফিরবে না, কখনো ফিরবে না। কিন্তু আওয়ামী লীগের ছাগলের 3 নম্বর বাচ্চাগুলোর মতো যারা নেতা রয়েছে, তারা সেই আশায় বসে আছে যে তাদের ম্যাডাম দেশে ফিরবে। আসলে তাদের ম্যাডাম দেশকে অরাজকতা সৃষ্টি করার জন্য সেই দেশের বাইরে থেকেই নানান ধরনের উল্টা পাল্টা মন্তব্য করে বা নানান ধরনের বুদ্ধি পরামর্শ করে দেশকে অরাজকতা করার চিন্তা ভাবনা করছে। এই একটা বিষয়। আর একটা বিষয় রয়েছে, এই বিষয়টি নিয়ে হলো সাংবাদিক ইলিয়াস হুসাইন মনে করেন যে একদম জায়গা মতো আসল আবার ঢুকিয়ে দিয়েছে আওয়ামী লীগকে। আশা করি আওয়ামী লীগের কফিনের শেষ পেরেক মেরে দিয়েছে। দ্বিতীয়ত আর একটা বিষয় রয়েছে, দেখেন বিএনপির একজন এমপি তিনি কিন্তু সংসদে দাঁড়িয়ে কঠিন কিছু কথা বলেছে বা জুলাইয়ের পক্ষ নিয়ে কিছু কথা বলেছে। যদিও বিএনপি জুলাইয়ের বিরুদ্ধে, কিন্তু জুলাইয়ের পক্ষে এমন কিছু কথা বলেছে যার কারণে কিন্তু তিনি বাহবা পেয়েছে, মানুষের মন জয় করে নিয়েছে। এ বিষয়টি নিয়ে মালেক আফসারী সাহেব বিস্তারিত আলোচনা করেছেন। আর একটা বিষয় যে শেখ হাসিনা নাকি মারা গেছে এরকম দাবি করছে একজন। কেন দাবি করছে? যে শেখ হাসিনা যদি মারা নাই যেত তাহলে ভারতে তো প্রায় 1 লক্ষের উপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে রয়েছে। কেন তাহলে তারা শেখ হাসিনার সাথে দেখা করে সেলফি দিচ্ছে না, শেখ হাসিনার সাথে দেখা করে তাদের দেশের ভিতরে যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে তাদেরকে উজ্জীবিত করছে না? আসলে শেখ হাসিনা অনেকদিন আগে মারা গিয়েছে এবং তিনি দাবি করছে শেখ হাসিনা নাকি কি বলে আপনার দাফনও করা হয়েছে। তো দর্শক, আসলে আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি কথা বাড়াবো না, যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকের এপিসোডটি সাজানো, একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলো তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। তো আওয়ামী লীগের একটা নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য আছে, ওদেরকে যদি আপনি সংজ্ঞায়িত করেন তাহলে মানে এভাবে বলতে পারেন যে বাংলাদেশের যত জাউরা বিজম্মা তারপরে এই মানে পতিতালয়ে জন্ম নেওয়া, এরপরে হইল গিয়া চোর বদমাইশ স্যাচোর
যত এই খারাপ লোকজন আছে পকেটম্যান মিলা সংগঠিত হয়ে শেখ মুজিব একটা দল করেছিল, এটার নামে আওয়ামী লীগ। তো ওদের চরিত্র মানে এদের মানে ইউনিটি এত সুন্দর, ওরা যদি একটা কথা বলে, একজন যদি বলে সেটা ওইটার ওরা এমনভাবে সব জায়গাতে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে অ্যাজ ইফ এটা একটা সত্যি ঘটনা। ধরেন শেখ মুজিব মানে সবাই জানে যে 30 লাখ মানুষ মারা যায় নাই, 30 লাখের কথাটা উনি ভুল বলছেন, উনি 3 মিলিয়ন, এটা এই 3 লাখকে 3 মিলিয়ন বলে ফেলছেন, হ্যাঁ, এবং 3 লাখ যখন বলছে সেটা নিয়েও আপনারা এই সিরাজুর রহমানের ইন্টারভিউটা নিশ্চয়ই দেখেছেন লন্ডনে, উনি শেখ মুজিবকে কীভাবে বলেছিলেন যে 3 লাখ বিভিন্নভাবে করে আন্দাজের উপরে। তো উনি 30 লাখ বললেন, এই 30 লাখ 55 বছর চললো, এখন মানুষ খায় না ওইটা, বাট ওরা কিন্তু ঠিকই প্রতিষ্ঠিত করেছে এবং ওরা এখনও ওইটাই বলে। ইভেন এখনও বিএনপির কিছু লোকজন, জামাতের লোকেরাও আবার এখন বলতে, জামাতের লোক দেখেন না, একজনের বাপ মারা গিয়েছে নাকি 1981 সালে, মানে তার জন্ম 1981 সালে, তার বাপ নাকি মারা গিয়েছে হইল গিয়া 1971 সালের যুদ্ধে। তো ও কেমনে পয়দা হুয়া সেটা আমরা জানি না। জামাতের লোকজন এখন জামাত হইতে মুক্তিযোদ্ধা হইতে চায়, তারপরে ডেইলি স্টার, প্রথম আলোর ভক্ত ফ্যান হইতে চায়, এগুলো তো প্রকাশ্যেই তারা এখন বলে। তো এরকম বাংলাদেশের রাজনীতিবিদ এই জারোগুলির ভিতরেও ধরেন আছে একটা ওই ধরনের একটা টেন্ডেন্সি কাজ করে। 30 লাখ 2 লাখ। আমি 2 দিন আগে সরকারের এক প্রতিমন্ত্রীকে বললাম যে ভাই আপনারা একটা কাজ করেন, এই মুক্তিযুদ্ধের যে আছে, যেই সংখ্যাটা আছে, আমরাও চাই যে জেনুইন কারা মুক্তিযোদ্ধা ছিল, কতজন মুক্তিযোদ্ধা ছিল আসলে, সেটা 10,000 20,000 যেটাই হোক, সেই সংখ্যাটা কত এবং কারা সেই মুক্তিযোদ্ধা আমরা সেটা জানতে চাই। কতজন মানুষ শহীদ হয়েছেন আসলেই সেটা আমরা জানতে চাই। তখন সে বলল ভাই দেখেন এটা আমরা চেয়েছিলাম, কিন্তু আমাদের দলের ভেতরে অনেক হিসাব নিকাশ করে তারপরে যেটা বের হলো যে আমাদের এটাতে কোনো বেনিফিট নাই, বরং এটা করলে আমাদেরকে নিয়েই বিতর্ক তৈরি হবে, কিন্তু আমরা ভাই জানি যে ঘটনাটা যে সত্যি না, করবে না। তার মানে এই সরকারও এটা করবে না। এই সরকার যদি না করে আর ভবিষ্যতে এটা করার মানে কোনো সুযোগ নেই। সামনে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে, জামাত ইসলাম যদি এই মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কিছু করে, এটা কেউ খাবে নাকি, কেউই সেটা বিশ্বাস করবে না বা গ্রহণযোগ্য হবে না। যে কারণে বিএনপির হাতে সুযোগ ছিল এবং আজ থেকে 10 বছর 5 বছর পরে মুক্তিযোদ্ধারা কেউই বেঁচে থাকবে না। কারণ 1971 সাল থেকে ধরেন অলরেডি প্রায় এদিকে 30 এদিকে 30 60 বছর, 10 বছর পরে থাকবে না বেশিরভাগই। যে কারণে আমরা চেয়েছিলাম যে এইবার হবে কিনা, তো এবার হচ্ছে না। অতএব আমাদের এই যে মিথ্যা কথাটা ওর বাপ শিখিয়ে দিয়ে গিয়েছে, সেই মিথ্যা কথাটা বিএনপি, জামাত, সাধারণ মানুষ সবাই ওইটাই বলছে। এবং এই যে আজকে দেখেন কত বদমাইশ জাউরা হইলে পারে একটা মানুষ আওয়ামী লীগ করতে পারে। ওরা কথা বলে এখন পুলিশ হত্যার বিচার করবে ওরা। এতগুলো নিরীহ ছেলে পেলে ছোটো ছোটো বাচ্চাদেরকে ওরা মানুষের চোখের সামনে, মানে এখন তার মুজিবের সময় না যে ওই জাসদ গণবাহিনী এদের লোকজনকে মারবেন আমরা চোখে দেখবো না, ভিজুয়াল কোনো কিছু নাই, এখন তো সব চোখের সামনে ঘটেছে। পৃথিবীর সবচাইতে বড় সংস্থা সে জাতিসংঘ তাদের প্রতিবেদনে বলেছে যে তারা এই এতগুলো মানুষ তারা 1400 জনের তালিকা করেছে, যদিও সেটার সংখ্যা আরও কিছু বেশি। তো আমরা ধরে নিচ্ছি অ্যাভারেজ ধরেন 2200 মানুষ মারা গিয়েছে। ওরা আছে আপনার ওই পুলিশ হত্যার নাকি ওরা বিচার করবে। এখন ওরা হুমকি দেওয়া যায়, আরে বেটা তোর বাপেরা যে কয়টা দেশে থাকে এই কয়টাই বাপ টাপ ডাইকা, দুলাভাই ডাইকা, কেউ বিএনপিতে, কেউ জামাতে, কেউ বিভিন্ন পার্টিতে ছুটাছুটি করছে। ওরা হুমকি দেয় আবার আমরা বিচার করব, আবার আমরা এই করব, এইটা করলে ওইটা করে ফেলবো, এই সিরে ফেলবো, ওই সিরে ফেলবো, ওরা হুমকি দেয়। বেটা মনে কর তুরাগের যে ঘটনা, তুরাগে তোদের 3 জনকে বা 7 জনকে এই সরকার গুম করেছে, একটু এখন মানে আপাতত ধরে নেয়। তো যদি করে থাকে, তোরা এটা নিয়ে যে এত চিল্লাপালা করতেছিস, বিচার তো হওয়ার দরকার ওই থানার ওসির, যে এরা এলাকাতে ছিল কিভাবে এতদিন, ওদের ধরে নাই কেন? ওই নাকি ওইখানকার একটা নাকি আবার এই গত সপ্তাহে সে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর ভিডিও টিডিও শেয়ার করেছে, বিভিন্ন সময় সে এসব ভিডিও টিডিও শেয়ার করে আবার মিছিলে যায়। ওই এলাকার ওসিরে ধরার দরকার, ওরা ছিল কেমনে এলাকায় এতদিন, ধরে নাই কেন? আর এই মারা টারার ঘটনা যদি তোদেরকে বলা হয়, তোরা যে এখন ফেসবুকে বিদেশে বসে বসে তারপরে এই যে যারা বলিস, তোরা যেই কাজগুলো করে আসছিস এর চাইতে খারাপ কোনো কাজ কি পৃথিবীর কোনো সরকার করতে পারবে? মনে কর বিএনপি এখন চুরি করছে, তোরা আসছিস বিএনপি চুরি করে সারা দিন যদি বলিস তোদের এটা কাউন্টেবল হবে? কারণ তোরা যে পরিমাণে চুরি করছিস পৃথিবীর কেউই চুরি করতে পারবে না। একটা 10,000 কোটি টাকার একটা পদ্মা সেতুরে তোরা 45,000 কোটি টাকা তোরা খরচ করছিস। এই 2 বিলিয়নের একটা 2.4 বিলিয়নের একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেটারে তোরা $12 বিলিয়ন খরচ করছিস। ডাইরেক্ট রাশিয়া থেকে তোরা ঘুষে টাকা নিয়েছিস ইউরোপে। এটা তো তোরা যে লুটপাট করছিস বাংলাদেশের মানুষ চোখের সামনে দেখছে না সেটা? তোরা এখন যদি বলিস যে বিএনপি লুটপাট করেছে, লাভ আছে? ওরা এখন একজন আটক হইলেই বলে যে স্বৈরাচারী কায়দায় আমাদের এই অমুক নেতাকে আটক করেছে। আরে বেটা তোরা কী করছিস কয়দিন আগে? তোরা 3 জনের পাওয়া গিয়েছে, মরদেহ পাওয়া গিয়েছে, তোরা 7 জনের মেরে ফেলছিস এই শীতলক্ষায়। তোরা এমন কোনো দিন নাই জঙ্গি নাটক করে মানুষ মারতি না। আজকে তোদেরকে যদি নাকি বিএনপির কিছু মানুষ তোরে মাফও করে দেয়, বিএনপির যেই মানুষগুলি নির্যাতিত হয়েছে, এই যে খিলগাঁয়ের জনি, প্রায় 15টা না 20টা গুলি তার বুকের মধ্যে করা হলো। একটা মানুষের মারতে কি 15-20টা গুলি করা লাগে? করে তারপরে মারছিস তোরা। মানুষের গুম করে ইন্ডিয়াতে দিয়ে আসছিস, মানুষের গুম করে নদীতে ফেলছিস,
আজ পর্যন্ত চৌধুরী আলম সহ অনেক ইলিয়াস আলী অনেক প্রায় 400-500 মানুষের খোঁজ নাই কোথায় তারা। তোরা তো সেটা এই জুলাই বিপ্লব না হলে এখনও পর্যন্ত আয়নাঘর থাকতো ক্যান্টনমেন্টের ভেতরে। তো এই বিএনপির এই মানুষগুলো, জামাত ইসলামের এই মানুষগুলো হয় নাই, সবাই কি আর শফিক ভাইয়ের মতো কি আর মাফ করে দিবে? দিল দয়ালু না তো সবাই, যে আমরা ক্ষমা করে দিলাম একদম, এরকম ক্ষমা তো করবে না। কারণ যার পরিবারের মানুষ গুম হয়েছে, যার পরিবারের মানুষ খুন হয়েছে, যে জেল খেটেছে, যে রিমান্ডে গিয়েছে, যে কষ্ট সহ্য করেছে, সবাই তো আর এই বিএনপি জামাতের লোকজনের মতো টাকা পয়সা পায় তারপরে সব কিছু ভুলে যাবে না। সবাই ভুলেও নাই, তো তাদের ক্ষোভ আছে না? তোর সাহস কত তুই এখন আবার বাংলাদেশে বসে রাজনীতি করিস? সরকার যদি ঘোষণাও দেয় তুই রাজনীতি করতে পারবি এই দেশে? যা করছিস গেল 15 বছরে পৃথিবীর ইতিহাসে এমন কোনো অপকর্ম নাই, এমন কোনো নৃশংসতা নির্মমতা নাই যেটা তোরা করিস নাই। এখন তোরা আবার আসছিস এটাই করতে। এখন সারাটা দিন, গত 2টা দিন ধরে দেখলাম তারা একটাই কথা, তুরাগে তাদের নাকি পাশা লাল হয়ে গেছে, পোলাপান আবার দেখলাম নানান ধরনের মিমটিম বানায় টানায় এগুলো ইয়ারকি ফাজলামি করতেছে তাদেরকে নিয়ে। তো এইগুলি তো তোদেরকে ফাজলামির পর্যায়ে নিয়ে গেছিস তোরা। কারণ তোরা যা যা করছিস ওর পরে আর তোরা কারোর কাছে যা বিচার দিবি, গুমের বিচার দিবি। তোদের আব্বা প্রথম গুম করে গিয়েছে এই জহির রায়হান, তোদের আব্বা প্রথম ক্রস ফায়ার দিয়ে গিয়েছে সিরাজ শিকদারে, তোদের আব্বা প্রথম ভোট চুরি করে গিয়েছে 73-এ, তোদের আব্বা প্রথম লুটপাট করে 1974 সালে দুর্ভিক্ষ করে বাংলাদেশের 4.5 লাখ মানুষকে তোরা মেরে ফেলেছিস। তোরা রাজনৈতিক হত্যাকাণ্ড শুরু করেছিস জাসদের 15,000 মানুষকে তোরা হত্যা। তোর বাপ যত জাউরামি আছে বাংলাদেশে সব জাউরামির হোতা হইল গিয়া তোর বাপ শিখিয়ে দিয়ে গেছে। এই বাংলাদেশের 1971 সালে স্বাধীনতার পরে তোর বাপের যেভাবে মানুষ ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে তারপরে একটা ক্ষমতায় বসিয়েছিল, তোর বাপের সব কিছু করার ক্ষমতা ছিল, কিন্তু তোর বাপ জাউরামি আর লুচ্চামু ছাড়া কিচ্ছু করেনি। সেই ধারাবাহিকতাই বাংলাদেশে 55টা বছর চলেছে। মনে করেছিলাম এবার হবে, ইউনুস শালায়ও সব কিছু ঝাউরামি করে দিয়েছে। ওর যতগুলি নিয়েছে সব চোর বাটপার, ও নিজেও চুরি করছে, ওরা দেশটারে করে দিয়েছে। তো এই দেশের ওইখান থেকে কবে বের হবে আমরা জানি না। এখন সরকার যা চলছে এটা তো আপনারা দেখছেনই। আমরা আসলে মানে ভারতের আর আওয়ামী লীগের এই রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না, এই কারণে বিএনপির খুব বেশি কিছু বলি না। বাট দেশটা খুব ভালো চলছে না ওইটা আমরাও বুঝি, বাট সমালোচনা করবো কারে নিয়ে? আর কত? এখন বিএনপিরও যদি না চাইতে হু ইজ নেক্সট? আপনি কারে নিয়ে কে রাজনীতি আসবে, কে ক্ষমতায় আসবে? জামাত ইসলাম তো আকাম একখান করে বসে আছে, ইসলাম লাগাই দিয়ে। এখন আন্তর্জাতিক সাপোর্ট তারা কতটুকু কবে পাবে কি হবে জানি না, বাট সেটা হইলেও তো বিএনপিকে রাখতেই হবে। কারণ আমাদের সামনে শত্রু হইল গিয়া ভারত আর আওয়ামী লীগ। সো এই দুইটারে যদি আমরা কাউন্টার দিতে চাই, বিএনপি এবং জামায়াতকে আমাদের সমর্থন দেওয়া যাইতে হবে। এই দুইটার মধ্যে যেটা তুলনামূলক ভালো সেটারে সাপোর্ট দিয়ে যান। আমি মনে করি এই দুই দলের মধ্যে তুলনামূলক জামাত ইসলাম ভালো, যে কারণে আমি জামাত ইসলামকে সাপোর্ট করি। ভোট দিলেও জামাত ইসলামকেই হয়তো দিব। তো এই হচ্ছে অবস্থা। এখন এই পরিস্থিতির ভেতরে দিয়ে আমাদের যেই আওয়ামী লীগের যেই গত 2-3টা দিন চলছে, এটাতে তারা যেই কাজগুলো করছে এটাতে আপনারা বিভ্রান্ত হবেন না। আওয়ামী লীগের কাজই হলো গিয়ে এইসব গুজব ছড়ানো এবং এই ধরনের ঘটনাকে দিয়ে তারা ইস্টাবলিশ করে। এই যে এক জাহানারা ইমাম দেখছেন না, এক মারা গিয়েছে যে তার গালিটা দিলাম না, এই মাতারি ছিল হইল গিয়ে আপনার এই যে মানে এই এখনকার এই যে তসলিমা নাসরিন টাসরিন দেখেন না, এটার পূর্বসূরি এই বদমাইশ, এটা ইন্ডিয়ান রয়ের টাকায় করতো। অনেক মানুষজন এখন বিএনপির লোকজন আবার দেখে কেউ জাহানারা ইমামের ব্যাপারে ওই যে ছাত্র শিবিরের একজন জাকসুর হচ্ছে গিয়ে আপনার সাধারণ সম্পাদক বোধহয় জিএস বোধহয়, তো জিএস সে একটা কথা বলেছে যে জাহানারা ইমামকে বলেছে জাহান্নামের ইমাম। জাহান্নামের ইমাম কি? জাহান্নামে ওর সেটার মধ্যে কয়টা বাস আছে ঢুকানো, ওইটা আমরা যদি দেখতে পারতাম তাহলে দেখানো যাইতো। আর বিএনপির লোকজন ওর বেশি প্রীতি দেখেন না। এই জাহানারা ইমামের পুটকি লাল কিন্তু খালেদা জিয়া করে দিয়ে গেছে। এই 1992 সালে এই যে মোহাম্মদ নজরুল ইসলাম, যিনি এখন আপনার আসিফ নজরুল নামে চিনেন, এই আসিফ নজরুল সহ জাহানারা ইমাম, শাহরিয়ার কবির, এগুলো সব কিন্তু 92-এর সেই মামলার আসামি। বহুদিন যাবৎ মনে মনে খুঁজতেছি ডক্টর ইউনূস স্যারকে। আমাদের কত স্বপ্ন দেখাইলো 18 মাস, তারপর উনি চলে গেলেন, নির্বাচন দিলেন, চলে গেলেন, কিছুই বলে গেল না। হ্যাঁ, উনি চলে গেল, কিছু বলে গেল না। তারপর থেকে উনি মুখ বন্ধ রাখছে, কোনো কথা বলে না। আমাদের যে 18 মাস স্বপ্ন দেখাইলেন, সে স্বপ্নের কি হইল? জুলাই কি হইল? সেই গণভোটের কি হইল? কোনো কথাই উনি আর বলতেছিলেন না। আমি মনে মনে খুঁজতেছিলাম কোথায় গেল। ফ্রান্সে গেছিল, তখন তো এখানে বুদ্ধিজীবীরা পালায় গেছে আর আসবে না। উনি আসছেন, উনি আজকে সাভারে আছেন, আপনারা দেখা করে আসতে পারেন। সাভারে গ্রামীণ ব্যাংকের একটা সমাবেশ ছিল, ওইখানে বিদেশে অনেকেই ছিল। পিছনে বসা ছিল আসিফ মাহমুদ সবুজ ভূঁইয়া, নাহিদ ইসলাম। একটা টাইমে উনি ডাকলেন নাহিদ ইসলামকে, আমি অপেক্ষা করতেছিলাম কি ব্যাপার, ডাকলো কেন? নাহিদ ইসলাম হেঁটে আসতেছে, ওনার পাশে যখন আসলো, কি অপূর্ব দৃশ্য! উনি সবাইকে দাঁড়াইতে বললো, বুকে জড়াইয়া ধরলো এবং কিছু কথা বলল এই সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে জুলাই গণ অভ্যুত্থান ঘটাইছে, স্বৈরা শাসককে এই দেশ থেকে তাড়াইছে, তার সঙ্গী সাথী 1400 মারা গেছে, তাও পিছায় নাই। তাদের পিছনে লাগছিল পুলিশ, প্যারামিলিটারি এবং বাংলাদেশের যত গোয়েন্দা বিভাগ আছে সবাই তাদের পিছনে লাগছিল, কিন্তু কিছু করতে পারে নাই।
বিদেশি চাপও ছিল, তাও তাদের পথ থেকে তাদেরকে সরাইতে পারে নাই। তারা পতন ঘটায় ছাড়ছে 5ই আগস্টে। এইটা বইলা বলছে আবার হাততালি দেন, আবার সবাই হাততালি দিছে। Here with us today with Nahid Islam. He's here. Can I give him a big applause? He's standing over. Can you please stand up? Give a big applause. All stand up. This is a history. It's not just a person. The young guy from the university bringing the whole government down. Nobody could. The army, police, paramilitary, nothing could help the government. They tried everything. They killed people, killed their colleagues, students, 1,400 of them in 3 weeks on the street. They were there. He's in the front, leading this year. So let's have a big applause for him again. ঘটনাটা কখন? আর মাত্র 2 দিন পর। আমাদের জুলাই আসতেছে, 36শে জুলাই, সেই জুলাই আসতেছে 2 দিন পর। আর এখনই আমরা সামনে পেয়ে গেলাম, যারে মনে মনে খুঁজতেছি, ডক্টর ইউনূস স্যার। হ্যাঁ, আবার পেয়ে গেলাম আজকে এই সাভারে। আসিফ মাহমুদ সবুজ ভুঁইয়াকে ভাই ডাইকা সবাই সাথে পরিচয় করাই দিছে, বীর হিসাবে চিহ্নিত করছে যে বাংলাদেশের বীর, বাংলাদেশের ভবিষ্যৎ এরা। একটা টাইমে আমি বলছি, কয়েকটা কন্টেন্টের মধ্যে বলছি, এনসিপি যদি জন্ম না হইতো জুলাই হারায়া যেত। জুলাইকে ধরে রাখছেই তো এনসিপি, এই নাহিদ ইসলামরা, তারাই তো ধরে রাখছে। তারা যদি এই দলটা না করতো, ওই যে কিংস পার্টি, ডক্টর ইউনূস স্যারের কিংস পার্টি, তখন অনেক রকম ব্যঙ্গ করা হয়েছে, অনেক রকম অপপ্রচার চালানো হয়েছিল, মন ভাঙ্গা দিবার চেষ্টা করা হয়েছিল, হয় নাই। এই কিংস পার্টি দাঁড়াইছে, এই কিংস পার্টি কিন্তু আজকে দাঁড়ায় গেছে এবং প্রতিনিধিত্ব করতেছে কাদের? জুলাই প্রতিনিধিত্ব করতেছে এই সংসদে। আপনাদের মনে আছে সংসদের দক্ষিণ প্লাজায় যেদিন প্রথম পরিচয় করা যায় নাহিদ ইসলামকে, কি বলছিল? এনসিপির ইমাম নাহিদ ইসলাম এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে। তার মানে একজন ইমাম হিসাবে পরিচয় করাই দিয়েছিল, যার জন্য ওই যে জামাতে ইসলামের সাথে আছে, ঠিক জায়গায় তো আছে। আর ওই জায়গায় আছে বলেই কিন্তু আমরা এখনো সাহস পাই। হ্যাঁ ভাই, সাহস পাই না ভাই, আদায় কইরা ছাড়বই জুলাই অধিকার। হ্যাঁ, জুলাইয়ের অধিকার আদায় কইরা ছাড়বো, সে সাহসটা এখনো বাইচা আছে মানুষের মনের ভিতরে। শুধু এই এনসিপি এবং এই জামাত ইসলামের কারণে, হেফাজতে ইসলামের কারণে, ওনাদের কারণেই কিন্তু বাইচা আছে। আমরা পাবলিক চিল্লাচিল্লি কইরা কিছু করতে পারতাম, কবেই তো খায়া ফেলাইতো। দেখেন আজকে সংসদের দিকে তাকায়া মাননীয় সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজাম, আশরাফ উদ্দিন নিজাম উনি কিন্তু কখনোই নির্বাচনে হারে নাই। সত্যি কথাটা বলে আজকে বলতেছিল, এই সংসদের দিকে তাকায়া এই বামেও আছে দণ্ডপ্রাপ্ত, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, ডানেও আছে, বামে আছে, ডাইনে আছে, সামনে পিছনে এই সংসদে আছে তো ভাই। সব দলের উপরেই তো জুলুম হয়েছে। এই যে সংসদে 300-350 এমপি আছে মহিলা আসন সহকারে, এদের মধ্যে ভাই ম্যাক্সিমামই কিন্তু অত্যাচারিত হয়েছে, এদের উপরে জুলুম হয়েছে। আগে সরকার জুলুম করছে, মামলা করছে, মোকদ্দমা করছে, এক একজনের পিছনে 100-150 মামলা আছে। এই কথাগুলো উনি তুইলা ধরছে। আশরাফ উদ্দিন নিজাম সংসদ সদস্য সত্যি কথাটা বলছে। তারপরে কি বলছে জানেন? এই যে আমরা আজকে বেঁচে আছি, এটাই তো একটা অবাক করা ঘটনা। কিভাবে আমরা বেঁচে আছি? আমাদেরকে কে বাঁচাইলো? আমরা তো কেউ জেলে ছিলাম, কেউ পালায় ছিলাম, কেউ ধান খেতে ছিলাম। আজকে যে আমরা এই সংসদে আছি, এই জুলাইয়ের কারণে। এই জুলাইকে ভুইলা গেলে হবে না। কোন টাইমে কথাটা বলতেছে? আর 2 দিন পর জুলাই। এই জুলাইয়ের আগে দেখেন বহু রকম দৃশ্য দেখলাম এই সংসদে। আমাদের বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান স্যার একটু বক্তব্য রাখলো, হাততালি দিতে পারে, টেবিল থাপড়াইতে পারে, ওনার দলের লোক 11 দল, কিন্তু না, সবাই পুরো সংসদে টেবিল থাপড়াইতেছে। এটা কি ওই আম খাওয়ার এফেক্ট? হ্যাঁ, ওই আমের মধ্যে কিছু কি দিয়ে দিছিল যার জন্য ওনার ভক্ত হয়ে গেল হঠাৎ করে সবাই? না, উনি একটা ন্যায্য কথা বলছে। কি বলছে? এই যে মালয়েশিয়া গেছিল, চীনে গেছিল, এটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলতেছে, বলুক, সেটা অন্য কথা। উনি কি বলতেছে? উনি স্পষ্ট ভাষায় বললো, মালয়েশিয়া আমাদের পুরনো বন্ধু, একদম পরীক্ষিত বন্ধু, আর চীনও আমাদের পরীক্ষিত বন্ধু। হ্যাঁ, একেবারে 100% পরীক্ষিত বন্ধু। এই 2 দেশে যাওয়াতে বর্তমান সরকারের ফরেন পলিসি আমরা সম্মতি জানাই। আমরা সরকারের সাথে আছি, কিন্তু ওইখানে কি চুক্তিপত্র হয়েছে, কি কি কথাবার্তা হয়েছে, ওইসব আমাদেরকে জানাইতে হবে এই সংসদে। আপনাদের সাথে আমরা আছি। পুরনো পথ ছাইরা নতুন পথের যে যাত্রা শুরু করছেন, এই যাত্রায় আপনাদের সঙ্গে আছি। এরপরে কিন্তু ওই টেবিল থাপড়ানো কথা তো ভাই ঠিকই বলছে। একবার চিন্তা করেন, কোনো কারণে যদি জামাত ইসলাম এই দেশের সরকার গঠন করতো, কোথায় যাইতো? এই চীনে যাইতো প্রথম। হ্যাঁ, এই চীনেই যাইতো, এরপরে হয়তো যাইতো আমেরিকায় বা মালয়েশিয়া, যেখানেই যাক চীনে আগে যাইতো। এই সরকার চীনেই গেছে, মালয়েশিয়া হয়ে চীনে গেছে। তার মানে কি জানেন? ওনাদের আদর্শ আর ইনাদের আদর্শ এই একটা জায়গায় ফরেন পলিসিতে আইসা মিলা গেছে, একদম জোড়া লেগে গেছে, যার জন্য এই হাততালিটা পাইছে। কিন্তু জুলাইয়ের ব্যাপারে কি হবে? এই যে 2 দিন পর আবার জুলাই আসতেছে, কোথায় আমাদের সেই অধিকার? 70% মানুষ যে ভোট দিল, সেই ভোটের অধিকার কোথায়? আপনারা কত ভাগ ভোট নিয়া এই সংসদে গেছেন, আর আমরা কত ভাগ ভোট দিয়া বাইরে এখনো পড়ে আছি, আমাদের অধিকার পাচ্ছি না। সেটা নিয়ে কে কথা বলবে বলেন? আমি তো মনে করি শুধু বিরোধী দল এই কথাগুলো বলবে, এই দাবি জানাবে। এই আগামী কয়েকদিনের মধ্যে বিএনপির ভিতর থেকেও ভাই তুমুল ভাবে এই দাবিটা আসবে। আশরাফ উদ্দিন নিজাম সাহেব যেভাবে কথা বলছে, এরকম আরো অনেকেই মুখ খুলবে, অলরেডি খোলা শুরু করছে বিএনপির মধ্যে থেকেই। তারাও ভাই এই জুলাইয়ের সাথে আছে, তারাও জুলাইকে বুকে ধারণ করে। জুলাইকে বুকে ধারণ না করে তো কোনো উপায় নাই। নতুন একটা বাংলাদেশের জন্য জুলাইকে মানতেই হবে। কারণ জানেন, এই 18 মাস বৈশা বিশাল বড় একটা সংস্কার করা হয়েছে। তো
কি ধরনের সংস্কার করা হয়েছে দুই একটা কথা বলি, সবগুলা বলতে পারবো না। যেমন এই যে বিচার বিভাগটা পুরাটাই স্বাধীন, আলাদা একটা কমিশন গঠন করে দিছে। এখানে বিচারপতি কে হবে, কিভাবে এই বিচারালয় চলবে, আইন বিভাগ চলবে, টোটাল ওই কমিশন দায়িত্ব পালন করবে। এখানে সরকারি কোনো হাত থাকবে না, কেউ এখানে রাজনৈতিকভাবে প্রভাব খাটাইতে পারবে না। ঠিক তেমনি ভাই এই দুদককে আলাদা বিচার কমিশন করে দিছে। এই যে নির্বাচন কমিশনার, এই নির্বাচন কমিশন আলাদা করে দিছে। এই দেশে কিভাবে নির্বাচন হবে, কাদের অধীনে নির্বাচন হবে, কতদিন লাগবে নির্বাচন হইতে, সব কিছুই ভাই আলাদা করে দেওয়া হয়েছে। ঠিক তেমনি ভাবে পুলিশেরও আলাদা করে একটা কমিশন করা হয়েছে। ওই কমিশনের অধীনে এই পুলিশ চলবে। নেতা ফোন করবে আর আসামিকে ছাইড়া দিবে পুলিশ, ওই সুযোগ থাকবে না, যার জন্য আলাদা কমিশন করে দেওয়া হয়েছিল। প্রত্যেকটা জায়গায় সেভাবে আলাদা আলাদা করা হয়েছিল। কেন? যে একজনের হাতে সব ক্ষমতা থাকতে পারবে না, বুঝছেন? একজনের হাতে সব ক্ষমতা থাকলে সে স্বৈরার শাসক হবেই। এই যে আমাদের শেখ হাসিনা স্বৈরার শাসক কিভাবে হয়েছে, তার হাতের মুঠায় ছিল সমস্ত ক্ষমতা। এই যে বিডিআর হত্যাকাণ্ড যখন চলতেছিল, অনেক আর্মি ভাই, র্যাব ভাই, পুলিশ ভাই ওইটার ভিতরে ঢুকতে চাইছিল বড় বড় অফিসারদেরকে বাঁচাইবার জন্য, জওয়ানদের বাঁচাইবার জন্য, কিন্তু ঢুকতে পারে নাই। কারণ প্রধানমন্ত্রী কোনো হুকুম দিচ্ছিল না, আদেশ দিচ্ছিল না, অনুমতি দিচ্ছিল না প্রধানমন্ত্রী। শুধু একটা অনুমতির জন্য 57 জন অফিসার শহীদ হয়ে গেল। এভাবে যে কত মায়ের বুক খালি হয়েছে, কত বাবার বুক খালি হয়েছে, এর হিসাব কে দিবে? কোনো হিসাব নাই। আর হিসাব দিতে হয় না কেন? কারণ ওই যে 72-এর সংবিধান, ওইটার ভিতর দিয়েই তো স্বৈরাচার শাসকের জন্ম হয়, ওইটার ভিতর দিয়েই তো শেখ হাসিনার জন্ম হয়েছে। ওইটা যেন না হইতে পারে, যার জন্য আলাদা আলাদা কমিশন গঠন করা হয়েছিল ওই 18 মাসে, যেটা নিয়ে এখন আলোচনা থাইমা আছে। ডক্টর ইউনূসের যেটুক করার সেটুক কইরা দিয়ে গেছে, অনেক দূর আগাই দিয়ে গেছে। ওনার রোড ম্যাপেই কিন্তু এই দেশ এখন চলতেছে। দেখেন না, যুদ্ধ বিমান কিনতেছি আমরা। এর মধ্যে বিশাল বড় একটা খবর আছে, দক্ষিণ কোরিয়া থেকে সাইলেন্ট কিলার নামে একটা হেলিকপ্টার কিনতেছে। একটা না, ছয়টা। এই 6টা কিন্তু সাধারণ হেলিকপ্টার না, এর ভিতরে আলাদা চেম্বার আছে। ড্রোন প্লেনগুলো আছে না, যুদ্ধের ড্রোন প্লেনগুলো রাইখা দেওয়ার জন্য আলাদা চেম্বার আছে। এর বিশাল ক্ষমতা তো ভাই, 1 মিনিটে 700 রাউন্ড গুলি করতে পারে আকাশ থেকে। এবং ওই টার্গেট ওই পাইলটকে করতে হয় না, যে প্লেন চালায় তাকে করতে হয় না, অটো হয়ে যায়। সে সিস্টেমের 6টা যুদ্ধ হেলিকপ্টার কিনতেছে বাংলাদেশ দক্ষিণ কোরিয়া থেকে। ঘুম নিন হারাম হয়ে যাবে। আর আমরা তো এইটাই চাইছিলাম, যার জন্য দেখেন বিরোধী দল কিন্তু ওনাদের পক্ষেই আছে, সব ব্যাপারে কিন্তু সম্মতি দিচ্ছে। এই যে বর্তমান বাজেট নিয়ে খুব একটা হইচই করে নাই বিরোধী দল, কারণ জানে বিধ্বস্ত একটা দেশের মধ্যে, হ্যাঁ ভাই বিধ্বস্ত অবস্থায় ছিল তো 18 মাসের মধ্যে তো ডক্টর ইউনূস স্যার ওইখান থেকে বাইর হইতে পারে নাই। ওইভাবেই তো ক্ষমতা নিছে এই সরকার। এই অবস্থায় যে একটা বাজেট দিতে পারছে, এটাই তো বেশি। মাইনা নিছে, কিন্তু মাইনা নিবে না কোনটা? জুলাই ব্যাপারে কোনো আপোষ নাই। ডাক্তার শফিকুর রহমান স্যার এই ব্যাপারে কোনো রকম আপোষ করবে না। নাহিদ ইসলাম তো আপোষ করতেই পারে না। আপনারা দেখতে পারবেন এই আগামী মাসের মধ্যে শুরু হয়ে যাবে। এই অধিকারটা ছিনিয়ে নিতে হবে এই আগামী মাসের মধ্যে। 5ই আগস্টের আগে ওই জুলাই জাদুঘরও কিন্তু ওপেন করতে হবে। কোনো রকম আপোষ চলবে না। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।